আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রেকর্ডিং 4। এখানে আমাদেরকে একটা কোয়েশ্চেন দেওয়া আছে। সেই কোয়েশ্চেনে বলা হচ্ছে আমার ট্রানজ্যাকশন 10টা ট্রানজ্যাকশন আছে। 10টা ট্রানজ্যাকশনকে আমাদের ইনস্ট্রাকশনে বলা আছে যে ডিসক্রাইব করতে হবে ইচ ট্রানজ্যাকশন দ্যাট অকার্ড ফর দ্য মান্থ। আমরা কি করেছি, আমাদেরকে আগে ট্রানজ্যাকশন বলে দেওয়া ছিল, আমরা হচ্ছে সেটাকে রেকর্ড করেছি অ্যাজ এ সামারি ট্রানজ্যাকশনে। সেখান থেকে আমরা এখন যেটা করব, আমরা সেটা অপোজিটটা করব। অপোজিটটা বলতে হচ্ছে আমাদেরকে কথায় লিখতে হবে। আগে আমাদের কথায় দেয়া ছিল, আমরা সংখ্যার আকারে রিপ্রেজেন্ট করেছি। এখন আমাদেরকে সংখ্যা দেয়া আছে, আমরা কথার আকারে রিপ্রেজেন্ট করব। এয়ারবাস, আচ্ছা, ক্লাসে আমরা এয়ারবাসের এক্সাম্পলটা দেখেছিলাম। এয়ারবাসের এক্সাম্পল দেখেছি ক্লাসে। আজকে আমরা এয়ারবাস ধরেই করব। আমাদেরকে বলা হচ্ছে, তো এখানে আমরা রেফারেন্স পয়েন্ট হিসেবে XYZ কোম্পানি ধরতে পারি, অথবা আমরা রেফারেন্স পয়েন্ট হিসেবে যে কোনো একটা কোম্পানির নাম ধরতে পারি। ইট ডিপেন্ডস অন আস। তারপরে হচ্ছে আমরা অবশ্যই, যেহেতু বলা হচ্ছে ট্রানজ্যাকশন দ্যাট অকার্ড ফর দ্য মান্থ, আমাদেরকে একটা স্পেসিফিক মান্থও মেনশন করতে হবে। এখানে আমি অলরেডি মেনশন করে রেখেছি, এয়ারবাস ডিড দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন ফর দ্য মান্থ অফ জানুয়ারি। জানুয়ারি মাসের জন্য এয়ারবাসের এই যে 10টা ট্রানজ্যাকশন হয়েছে। সো ফার্স্ট ট্রানজ্যাকশন, প্রথম ট্রানজ্যাকশনে আমাদের মনে রাখতে হবে, ইউজুয়ালি সবসময় প্রথম ট্রানজ্যাকশন সহজ হয়, সেটা কিনা ইনভেস্টমেন্ট হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম ট্রানজ্যাকশনে ক্যাশ টাকা এসেছে, এবং এই ক্যাশ টাকা কোথা থেকে এসেছে? ওনার্স ক্যাপিটাল থেকে এসেছে। তার মানে একটা ইনভেস্টমেন্ট হয়েছে। আমরা লিখতে পারি এয়ারবাস ইনভেস্টেড $15,000। আমাদের প্রথম ট্রানজ্যাকশন ডান। দিস ইজ কমপ্লিটলি আপ টু ইয়োর ক্রিয়েটিভিটি। তুমি কিভাবে তোমার একটা স্টোরি সাজানোর মতো, আমরা কিভাবে আমাদের পছন্দ মতো আমরা একটা স্টোরি সাজাবো। সো ফার্স্ট অফ অল, প্রত্যেকটা ট্রানজ্যাকশন কিন্তু একটা স্পেসিফিক মার্ক ক্যারি করে। ধরি আমি, সেটা 1 মার্ক হতে পারে, সেটা 0.5 হতে পারে, অথবা 0.25, ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন প্যাটার্ন। যদি আমাদের, তার মানে আমাদের একটা ট্রানজ্যাকশন সঠিক হওয়া মানেই হচ্ছে আমরা ওখান থেকে একটা পয়েন্ট পাচ্ছি। সো আমাদের ফার্স্ট ট্রানজ্যাকশন শেষ। সেকেন্ড ট্রানজ্যাকশনে যেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ক্যাশ টাকা চলে গিয়েছে। এই ক্যাশ টাকা কোথায় চলে গিয়েছে? নিশ্চয়ই আমি কিছু একটা কিনেছি, অথবা আমি এক্সপেন্স করেছি, অথবা আমি অ্যাসেট কিনেছি। তাহলে এই ক্যাশ টাকা চলে গিয়েছে আমার ইকুইপমেন্ট পারচেজ করে গিয়েছে। আমি দেখতে পাচ্ছি $5,000 ইকুইপমেন্ট, এর থেকে মানে $5,000 ওয়ার্থ অফ ইকুইপমেন্টে $2,000 আমি পে করে দিয়েছি। এবং আমরা দেখতে পাচ্ছি আবার এখানে অ্যাকাউন্ট পেয়েবলও আছে। তার মানে আমি কিছু টাকা পে করেছি আমার ইকুইপমেন্টের জন্য, এবং কিছু টাকা বাকি রেখেছি। কত টাকা পে করে দিয়েছি? $2,000 পে করে দিয়েছি, এবং কত টাকা বাকি রেখেছি? $3,000 বাকি রেখেছি। সো আমরা বলতে পারি Airbus purchased equipment of $5,000, of which $2,000 was paid in cash, and the rest, which is 3,000, এটা আমি আমার মতো করে লিখছি, and the rest, তোমরা $3,000 মেনশনও করতে পারো, and the rest on account, অথবা on credit, অথবা কোয়েশ্চেনে মাঝে মাঝে অ্যাকাউন্ট পেয়েবল মেনশন করা থাকে, অথবা অ্যাকাউন্ট পেয়েবল। সো এয়ারবাস সেকেন্ড ট্রানজ্যাকশনে এয়ারবাস ইকুইপমেন্ট পারচেস করেছে, যে পারচেজের যেখান থেকে সে কিছু টাকা ক্যাশ আকারে পে করে দিয়েছে, এবং কিছু টাকা ভবিষ্যতে সে পে করবে। ট্রানজ্যাকশন থ্রিতে দেখতে পাচ্ছি আবার ক্যাশ টাকা চলে গিয়েছে। কোথা থেকে গিয়েছে? সাপ্লাইজ থেকে। তার মানে আমি এয়ারবাস সাপ্লাই পারচেস করেছে, সেই সাপ্লাই পারচেসটা নগদে একেবারে ও পারচেস করার সাথে সাথে পে করে দিয়েছে, এখানে কোনো অ্যাকাউন্ট পেয়েবল নেই। সো এয়ারবাস পারচেসড সাপ্লাইজ অফ $750. Transaction 3 done.
এখন আসি ট্রানজ্যাকশন 4-এ। ট্রানজ্যাকশন 4-এ দেখতে পাচ্ছি ক্যাশ টাকা এসেছে। ওকে, ক্যাশ টাকা আসবে, অ্যাকাউন্ট রিসিভেবল, তার মানে ভবিষ্যতে আমি ক্যাশ টাকা পাবো। এই যে ক্যাশ টাকা এসেছে, এতগুলো ক্যাশ এসেছে, কোথা থেকে এসেছে? রেভিনিউ থেকে এসেছে। রেভিনিউ, তাহলে বলতে পারি এয়ারবাস performed service of $8,900, of which $4,600 was received as cash and the rest মানে হচ্ছে ডলার, তাহলে কত বাকি থাকছে? 3,900 on account or on credit or account receivable. তাহলে এয়ারবাস সার্ভিস পারফর্ম করেছে of $8,900. No, not 8,900, 500, sorry, $8,500, of which যেটা থেকে কিনা 4,600 রিসিভ করেছে ক্যাশ আকারে এবং দ্য রেস্ট, তার মানে 3,900 রিসিভ করবে ইন দ্য নিয়ার ফিউচার। ট্রানজ্যাকশন 5-এ দেখতে পাচ্ছি ক্যাশ টাকা চলে গিয়েছে অ্যাকাউন্ট পেয়েবলে। তাহলে অ্যাকাউন্ট পেয়েবল আমাদের হচ্ছে পাস্টে আমাদের কোনো একটা ট্রানজ্যাকশনে বাকি ছিল। ওকে, ইকুইপমেন্ট, এখানে অ্যাকাউন্ট পেয়েবলে বাকি ছিল $3,000। এখন আমি এই $3,000 থেকে 1,500 পে করে দিয়েছি। আমরা বলেছি যখনই একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাকাউন্ট রিসিভেবল অথবা অ্যাকাউন্ট পেয়েবল প্রথম ট্রানজ্যাকশনে সবসময় প্লাস হয়। কেন? কারণ আমি অ্যাকাউন্ট রিসিভেবলে টাকা পাবো, আমি অ্যাকাউন্ট পেয়েবলে টাকা দিব। লায়াবিলিটি আমার বাড়লে অবশ্যই প্লাস হবে। অ্যাকাউন্ট রিসিভেবল, ভবিষ্যতে আমি কোনো কিছু যদি পেয়ে থাকি সেটাও আমার প্লাস হবে। বাট এরপরে যে ট্রানজ্যাকশনগুলো হবে অ্যাকাউন্ট রিসিভেবল এবং অ্যাকাউন্ট পেয়েবলের জন্য, নেক্সটে যে ট্রানজ্যাকশন ইউজুয়ালি যেগুলো হয় সেগুলো হচ্ছে নেগেটিভ হয়ে যায়। কেন? কারণ আমি সেখান থেকে পরিশোধ করতে থাকি অল্প অল্প করে। সো অ্যাকাউন্ট পেয়েবল অথবা এখান থেকে আমি রিসিভ করতে থাকি অল্প অল্প করে। তাহলে অ্যাকাউন্ট পেয়েবলে 5 নম্বর ট্রানজ্যাকশনে দেখতে পাচ্ছি ক্যাশ টাকা চলে গিয়েছে, ক্যাশ টাকা আমাকে কোথাও দিতে হয়েছে, সেটা কোনটা? আমার বাকিটা ফিল আপ করতে হয়েছে, মানে আমাকে আমি এখানে লোন পরিশোধ করেছি এই ট্রানজ্যাকশনে। এই লোনটা, আমার লোন কোথায় ছিল? আমার ট্রানজ্যাকশন 2-তে লোন ছিল। ট্রানজ্যাকশন 2-তে আমাদের $3,000 মতো লোন ছিল, সেখান থেকে আমি $1,500 পে করে দিয়েছি। তাহলে এয়ারবাস paid $1,500 for transaction 2. ওকে, ট্রানজ্যাকশন 2-তে যে বাকি ছিল $3,000 থেকে সে $1,500 পে করে দিয়েছে। সো পেমেন্ট হয়ে গিয়েছে, ক্যাশ টাকা চলে গিয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম আমার লায়াবিলিটি কমে গিয়েছে। লায়াবিলিটি কমে গেলে নেগেটিভ হবে, লায়াবিলিটি কমে গিয়েছে, ঋণ পরিশোধ হয়ে গিয়েছে। যখন ঋণ বাড়তে থাকে, অ্যাকাউন্ট পেয়েবল যখন ঋণ বাড়তে থাকে তখন সেটা পজিটিভ হয়, যখন আমি আস্তে আস্তে ঋণ পরিশোধ করতে থাকি তখন সেটা নেগেটিভ হয়। অ্যাকাউন্ট রিসিভেবলের ক্ষেত্রে আমি ভবিষ্যতে একটা টাকা পাবো, সেটা আমি অ্যাকাউন্টে জমা করে রাখি, মানে অ্যাকাউন্টে রেকর্ড করে রাখি। আস্তে আস্তে যখন আমি টাকাগুলো পাওয়া শুরু করব তখন কিন্তু এইটা আমার মাইনাস হতে থাকবে, কারণ আমি এই টাকা পেয়ে গিয়েছি। আমি এখানে তো প্লাস দিতে পারি না, প্লাস দেওয়া মানে হচ্ছে কি আমি আরও টাকা ভবিষ্যতে পাবো। হ্যাঁ, ওকে, এখন আসি ট্রানজ্যাকশন 6। ট্রানজ্যাকশন 6-এ ইট ইজ ভেরি সিম্পল। ক্যাশ টাকা চলে গিয়েছে, কোথায় গিয়েছে? কারণ ওনার উইথড্র করে নিয়েছে। সো উই উইল রাইট এয়ারবাস withdrew $2,000
Airbus withdrew $2,000. ট্রানজ্যাকশন 7 দেখতে পাচ্ছে ক্যাশ টাকা চলে গিয়েছে কিসের জন্য, সেটা হচ্ছে কোনো একটা এক্সপেন্সের কারণে। সো Airbus paid rent of $650. এটা রেন্ট হতে পারে, ইউটিলিটি বিল হতে পারে, তারপরে হচ্ছে তোমার কোনো অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, অনেক কিছু হতে পারে। ইট ডিপেন্ডস অন ইউ, তোমরা কোনটা দিতে চাও। এখন ডলারের পরিমাণের উপর ভিত্তি করে যে আমাকে সঠিকভাবে ট্রানজ্যাকশন লিখতে হবে, ইটস নট নেসেসারি। আচ্ছা, নাম্বার 8-এ বলা হচ্ছে, এখন দেখো নাম্বার 8-এ বলা হচ্ছে আমার ক্যাশ টাকা এসেছে কোথা থেকে এসেছে? এই যে ট্রানজ্যাকশনে আমার অ্যাকাউন্ট রিসিভেবলে টাকা পাওনা ছিল, সেই পাওনা টাকা থেকে আমি $450 পেয়ে গিয়েছি, রাইট? 8 নম্বর ট্রানজ্যাকশনে ক্যাশ টাকা এসেছে, কোথা থেকে এসেছে? অ্যাকাউন্ট রিসিভেবলে যেই পাওনা টাকা ছিল, আমরা আর অন্য কোনো কিছু দেখতে পাচ্ছি না, কোনো রেভিনিউ নেই। তাহলে এই ক্যাশ টাকা কোথা থেকে এসেছে? আমার 4 নম্বর ট্রানজ্যাকশনে যে অ্যাকাউন্ট রিসিভেবল ছিল সেখান থেকে $450 আমাকে পে করে দেয়া হয়েছে। সো Airbus received $450 from transaction 4. এই যে আমার ক্যাশ টাকা যখন আমি পেতে থাকবো, রিসিভ করব, তখন আমার এটা নেগেটিভ হবে, বাদ দিব আমি, কারণ আমি তো পেয়ে গিয়েছি। নাম্বার 9-এ একটা বড় এক্সপেন্স হয়েছে দেখতে পাচ্ছি, ক্যাশ চলে গিয়েছে বিকজ অফ আ বিগ এক্সপেন্স। Airbus, let's say paid salary, সেটা একটা এমপ্লয়কে হতে পারে, অনেকগুলো এমপ্লয় হতে পারে। Paid salary of $4,800. Number 10, the last one. আচ্ছা, লাস্ট ওয়ানে বলা হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল হবে একটা এক্সপেন্সের কারণে। তার মানে আমার একটা এক্সপেন্স হয়ে গিয়েছে, কিন্তু আমি এখনও টাকা পরিশোধ করিনি, আমি টাকা পরিশোধ করব ভবিষ্যতে। তাহলে আমরা বলতে পারি Airbus incurred advertisement of $500 on account, বাকিতে, on account, on credit অথবা account payable. Account payable. Okay, supplies. তাহলে 10 নম্বর ট্রানজ্যাকশনে কি হচ্ছে? 10 নম্বর ট্রানজ্যাকশনে বলা হচ্ছে আমার অ্যাকাউন্ট বাকিতে আমি কিছু একটা করেছি, বাকিতে আমি কি করেছি? এক্সপেন্স করেছি। আমার এক্সপেন্স হয়ে গিয়েছে, কিন্তু আমি এখনও টাকা পরিশোধ করিনি। মনে করো আমার সেটা হতে পারে ইনকার্ড অ্যাডভার্টাইজমেন্ট, আমি অ্যাডভার্টাইজমেন্টের জন্য $500 অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস নিয়েছি, কিন্তু সেটা এখনও আমি পে করিনি। এই জন্য আমরা সেটা অ্যাকাউন্ট পেয়েবলের আন্ডারে রেকর্ড করছি, অন অ্যাকাউন্ট পেয়েবল। সো আমাদের পরীক্ষায় এরকম ট্রানজ্যাকশন দেওয়া থাকবে, সেটা আমাকে কথায় লিখতে হবে। আমরা একটা কোম্পানিকে রেফারেন্স করতে পারি, অথবা আমরা XYZ, মনে করো কোম্পানি X, কোম্পানি Y, অথবা আমরা নাম মেনশন করতে পারি। ইট ইজ কমপ্লিটলি আপ টু ইউ। সো প্রত্যেকটা ট্রানজ্যাকশন কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল মার্ক ক্যারি করে। 10টা ট্রানজ্যাকশন, বাট 10টা ট্রানজ্যাকশানে 10 মার্ক থাকে না, ইউজুয়ালি 0.5 করে থাকে। সো এই কোয়েশ্চেনের যদি আমাকে অ্যান্সার করতে হয়, মেবি মনে করো 5 মার্ক থাকতে পারে। সো আমরা কি করব? আমরা সুন্দর গুছিয়ে ট্রানজ্যাকশনগুলো স্টোরি আকারে লিখব। ওকে, আজকে এই পর্যন্ত, এই রেকর্ডিং 4-এ, দিস ইজ দি এন্ড অফ রেকর্ডিং 4. ইনশাল্লাহ রেকর্ডিং 5 ইউ উইল রিসিভ অ্যাজ সুন অ্যাজ পসিবল। সবাই প্র্যাকটিস করা শুরু করে দেই। আসসালামু আলাইকুম।